মির্চি 98.3 এর বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি সন্ধ্যার মেঘ। উপন্যাসটিতে যে সময়ের কথা বলা আছে সেটা একাদশ শতাব্দী, মানে আজ থেকে প্রায় 1000 বছর আগে। এখানে যে চেদি রাজ্যের উল্লেখ আছে তা আসলে মধ্যপ্রদেশের জব্বলপুরে অবস্থিত। অমরকণ্টক তো অনেকেই ঘুরতে গেছে। সেই অমরকণ্টক তৈরি করেন চেদিরাজ লক্ষ্মীকর্ণদেব। শুধু তাই নয়, এই উপন্যাসে নয়পাল ও লক্ষ্মীকর্ণের যে যুদ্ধের কথা বলা আছে সেটা নেহাত কল্পনা নয়। আজ থেকে 1000 বছর আগে নর্মদা নদীর তীরে লক্ষ্মীকর্ণ, নয়পাল এই সব চরিত্ররা সত্যি ঘোরাফেরা করতেন। তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাসের 3য় খণ্ড থেকে। তুমি সন্ধ্যার মেঘ এর আগের 3টে পর্ব ছোট করে মনে করিয়ে দিই। দুই বন্ধু বিগ্রহপাল ও অনঙ্গপাল চেদি রাজ্যে যান মহারাজ লক্ষ্মীকর্ণের মেয়ে যৌবনশ্রীকে হরণ করতে। সেখানে পৌঁছে রাজকুমারী যৌবনশ্রী ও বিগ্রহপাল ভালোবেসে ফেলে একে অপরকে। একই সঙ্গে রাজার গুপ্তচর লম্বোদরের শালী বান্ধুলির প্রেমে পড়ে অনঙ্গ। এদিকে শিল্পী অনঙ্গকে লক্ষ্মীকর্ণ একটা বিশেষ গোপনীয় কাজের ভার দেন। অনঙ্গকে রাজা হঠাৎ ডেকে পাঠানোয় বান্ধুলি বেশ ভয় পেয়ে যায়। অনঙ্গর প্রতি তার ভালোবাসার কথা সে তার দিদি বেতসীর কাছে বলে ফেলে। শুরু হচ্ছে তুমি সন্ধ্যার মেঘ 4র্থ পর্ব। রাজপুরীতে পৌঁছে বান্ধুলি প্রথমেই রাজ পাকশালায় গেল। অনঙ্গর খাওয়া তখনও পাঠানো হয়নি জানতে পেরে সে নিজে থালা নিয়ে শিল্পশালায় প্রবেশ করল। রক্ষীর কাছ থেকে জানতে পারল যে লম্বোদর এসেছিল, কিছু জিনিসপত্র দিয়ে চলে গেছে। সাহস করে বান্ধুলি ঢুকে পড়ল ঘরে। বিশাল ঘরের এক কোণায় অনঙ্গ বিমর্ষ হয়ে বসেছিল। বান্ধুলিকে দেখে সে চমকে উঠে দাঁড়ালো। এ কি বান্ধুলি, তুমি? আগে খেতে বসো। বাড়ি গিয়ে শুনলাম তুমি জামাইবাবুর সাথে বেরিয়েছ। তারপর জামাইবাবু বাড়ি ফিরে বললেন রাজা তোমাকে এখানে রেখেছেন। ধন্য তুমি। খাওয়া শুরু করল সে। কিছুক্ষণ পরে বান্ধুলিকে জিজ্ঞেস করল, তুমি খেয়েছ? বান্ধুলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে সে নিজের পাত থেকে খাবার তুলে বান্ধুলির মুখের কাছে ধরল। খাও। যা। এক পাতে না খেলে বউ হওয়া যায় না। খাওয়া শেষ হলে কিছুক্ষণ পরে অনঙ্গ সতর্কভাবে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। যদিও রক্ষী অনেকটাই দূরে, তাদের কানে কথা পৌঁছবে না, তবু অনঙ্গ গলা নামিয়ে বলল, বান্ধুলি, আমি তোমাকে সব কথা খুলে বলিনি, কিন্তু তুমি বুদ্ধিমতী। যা বলিনি তা নিশ্চয়ই অনুমান করে নিয়েছ। আমি এক নতুন ফন্দি বের করেছি। দেবী যৌবনশ্রী যে শর্ত রেখেছেন সেটা পালন করার এক কৌশল খুঁজে পেয়েছি। এখন যা বলছি মন দিয়ে শোনো। বীরশ্রী ও যৌবনশ্রী ছাড়া এই কথা আর কাউকে বলবে না। আর কেউ যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে। মহারাজ লক্ষ্মীকর্ণ আমাদের সবাইকে কুচি কুচি করে কেটে ফেলবেন। বান্ধুলির চোখে মুখে আশঙ্কা, ভয়, আনন্দ ও উত্তেজনা একসঙ্গে। অনঙ্গ বলল, তুমি এখন যাও, অনেকক্ষণ আছো, প্রহরী সন্দেহ করবে। সন্ধ্যের পর আমি কিন্তু আবার আসবো তোমার খাবার নিয়ে। আচ্ছা, এসো। বান্ধুলি উঠে পড়ল। চলে যেতে যেতে মাঝে মাঝে পেছন ফিরে তাকালো। অনঙ্গ বসে বসে ভাবতে লাগলো। তার জীবনে একটা অভাবিত পরিবর্তন ঘটল বটে, কিন্তু বান্ধুলির সঙ্গে তার বিচ্ছেদ ঘটেনি। শুধু তাদের দেখা সাক্ষাতের স্থান পরিবর্তন হয়েছে মাত্র। না, বান্ধুলিকে নিয়ে পালাতে না পারলে জীবন বৃথা। ভাবতে ভাবতে সে উঠে গিয়ে কাদামাটি নিয়ে কাজ শুরু করল। এদিকে বিগ্রহপালের মন ভীষণ অস্থির। প্রথম দেখাতেই
তিনি যৌবনশ্রীর প্রতি আসক্ত হয়েছিলেন। তারপর যৌবনশ্রীর মধুর স্বভাবে তার হৃদয় পূর্ণ হয়েছে, কিন্তু রাজকন্যার চরিত্রের যে দৃঢ়তার পরিচয় তিনি সেদিন পেয়েছেন তা একেবারেই কল্পনার অতীত। এমন চরিত্রই তো মগধের মহিষী হবার যোগ্য। কিন্তু কি উপায়ে তাকে পাওয়া যাবে, সেই চিন্তায় বিগ্রহপালের দু চোখে ঘুম নেই। সন্ধ্যের পর তিনি নদী তীরে গেলেন। রাজপুরীর পেছন দিকে চাঁদের আলোয় বীরশ্রী ও যৌবনশ্রী দাঁড়িয়ে আছেন। বিগ্রহপাল প্রথমেই গিয়ে বীরশ্রীর হাত ধরে বললেন, দিদি, এ কি হলো? এখন উপায় কি? আমায় একটু বলুন দিদি। উপায় হয়েছে। উপায় হয়েছে? হয়েছে, অনঙ্গ উপায় বের করেছে। অনঙ্গ? সে কোথায়? তাকে কোথায় পেলেন? আমায় সব বলুন। তিনজন ঘাসের ওপর বসলেন। বীরশ্রী বান্ধুলির মুখে যা শুনেছিলেন সমস্তটাই বললেন। শুনে বিগ্রহ কখনো ক্রুদ্ধ হলেন, কখনো কৌতুকে হাসলেন। তারপর যৌবনশ্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, এবার হয়েছে তো? বানরের গলায় মালা দিতে আপত্তি নেই তো? যৌবনশ্রী স্মিত মুখে মাথা নাড়লেন। সেই রাতে অনেকক্ষণ আলাপ আলোচনা চলল। নদী তীর থেকে বিগ্রহ যখন ফিরছেন তখন তার মন অনেকটা শান্ত হয়েছে। অনঙ্গর ফন্দি তার মনে ধরেছে। যৌবনশ্রীকে চুরি করে নিয়ে যাওয়া অপেক্ষাকৃত সহজ ছিল বটে, কিন্তু এই নতুন কৌশল আরো চমকপ্রদ, আরো নাটকীয়। সারা ভারতবর্ষে সাড়া পড়ে যাবে। পাল বংশের গৌরব আরো বৃদ্ধি পাবে। স্বয়ংবরের দিন ক্রমে ক্রমে এগিয়ে আসছে। আকাশের চাঁদ স্বয়ংবরের দিন লক্ষ্য করে ক্রমশ পূর্ণ হয়ে উঠছে। মহারাজ লক্ষ্মীকর্ণের ব্যস্ততার অন্ত নেই। প্রতিদিন রাজারা আসছেন, কেউ হাতির পিঠে, কেউ ঘোড়ায় চড়ে, কেউ বা চতুর্দোলায়। লক্ষ্মীকর্ণ সারা দিন অক্লান্ত দেহে অতিথি সেবা করছেন, আর রাতে অপর্যাপ্ত মদিরা পান ও ময়ূরের মাংস খেয়ে নিদ্রায় মগ্ন হচ্ছেন। অনঙ্গ ইচ্ছে করেই ধীরে ধীরে মূর্তির কাজ করছে। সে বাঁশ দিয়ে একটা বড় খাঁচা তৈরি করেছে। এটা মূর্তির নিচের অংশ। খাঁচার নিচের অংশ শূন্য, শুধু চারপাশে ঘন কঞ্চির বেড়া। তার উপর মাটির প্রলেপ, যাতে মনে হয় মূর্তি উঁচু আসনের উপর বসে আছে। মূর্তির ওপরের অংশ ও হাত বেত দিয়ে তৈরি। গায়ে পাটের তৈরি বড় বড় লোম। এখনো মূর্তির মাথাটা বাকি আছে। যখন সেটা বসবে, কারো বুঝতে বাকি থাকবে না যে মগধের যুবরাজ বিগ্রহপাল একটি মর্কট। এদিকে লম্বোদরের স্ত্রী বেতসী দিনে দিনে সুস্থ হয়ে উঠছে। তার শরীর মনে স্ফূর্তির জোয়ার। লম্বোদরের মানসিক অবস্থা একটু অন্যরকম। সে বেতসীকে খরচের খাতায় রেখে বান্ধুলিকেই বিয়ে করবে ভেবেছিল। এখন বেতসী আবার তাকে টানছে, অথচ বান্ধুলির লোভ সে ছাড়তে পারছে না। সে মনে মনে ভাবল, স্বয়ংবরটা মিটে গেলে এই ঘরোয়া সমস্যার নিষ্পত্তি করতেই হবে। রাজকন্যার বিয়ে উপলক্ষে রাজপুরীর সকলে আনন্দে মগ্ন। শুধু যে চারজন জল্পনা, ফন্দি আর কৌশলে ব্যস্ত, তাদের মনে আশঙ্কার ছায়া, ঠিক যেমন প্রদীপের নিচে অন্ধকার। শুক্লা চতুর্দশীর রাত। স্বপ্নের মতো জ্যোৎস্না টলমল করছে নর্মদার জলে, ছড়িয়ে পড়ছে গোটা নগরে। রাত ফুরলেই
স্বয়ংবর। দিনের কাজ সম্পূর্ণ করে অপরিমিত পানভোজন সেরে ঈষৎ মদ বিহল অবস্থায় রাজা লক্ষ্মীকর্ণ শুতে গেলেন। আজই শেষ রাত, কাল এই মহাযজ্ঞ সমাপ্ত হবে। পালঙ্কে উঠে তার মনে পড়ল আজ শিল্পশালায় যাওয়া হয়নি একবারও, অথচ আজই শেষ দিন। আজ রাতের মধ্যে মূর্তিটা স্বয়ংবর সভায় প্রতিষ্ঠা করা প্রয়োজন। ভাবতে ভাবতে লক্ষ্মীকর্ণ শিল্পশালায় গেলেন। দ্বার রক্ষীকে বললেন, এই তুই যা, এবার তোর ছুটি। মুখে প্রসন্ন হাসি নিয়ে রাজা প্রবেশ করলেন শিল্পশালায়। অনঙ্গ প্রদীপ জেলে মূর্তির গায়ে শেষবারের মতো রং তুলির টান দিচ্ছে। ঘাড়ের উপর মুন্ডুটা বসিয়ে মূর্তিটা যেন এখন পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। মহারাজ চারদিক ঘুরে ঘুরে মূর্তিটা পরিদর্শন করলেন, তারপর পেট চেপে হাসতে শুরু করলেন। হাসি একেবারে নিঃশব্দ নয়, যেন এক ভামবিড়াল মাঝে মাঝে হেসে উঠছে সশব্দে। তিনি যে মূর্তি দেখে যার পর নাই সন্তুষ্ট হয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহই নেই। সাধু সাধু মধুকর সাধু, আজ থেকে তুমি আমার সভা শিল্পী। এই এখন এই নাও, পুরস্কার নাও। তিনি নিজের আঙুল থেকে একখানা আংটি খুলে অনঙ্গকে দিলেন, তারপর বললেন, কিন্তু এখন মূর্তিটা ওই স্বয়ংবর সভায় বসাতে হবে। এই শোনো, তুমি একা পারবে? পারবো মহারাজ, যদি না পারি লোক জোগাড় করে নেব। ভালো ভালো, কিন্তু দেখো বেশি জানাজানি যেন না হয়। মহারাজ বিদায় নিলে অনঙ্গ কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর শিল্পশালা থেকে বেরিয়ে সভার দিকে এগিয়ে গেল। জ্যোৎস্না মাখানো রাজভবনের প্রাঙ্গণ এখন জনশূন্য। সদ্য নির্মিত স্বয়ংবর সভা বিস্তীর্ণ ভূমির মাঝখানে বিশাল এক সাদা বুদবুদের মতো শোভা পাচ্ছে। সেখানেও এখন কেউ নেই, শুধু একজন প্রহরী রয়েছে পাহারায়। অনঙ্গ তাকে রাজার দেওয়া আংটি দেখিয়ে প্রহরীকে বলল, আমি রাজশিল্পী মধুকর সাধু, একজন লোক ডাকতে যাচ্ছি। রাজার আদেশ, লোক পেলেই ফিরব, কিছু সময় লাগবে। প্রহরী তাকে আর কোনো প্রশ্ন করল না। অনঙ্গ বেরিয়ে গেল। নগর নিদ্রায় আচ্ছন্ন, পথ জনশূন্য। অনঙ্গ জ্যোতিষাচার্য রন্থিদেবের বাড়িতে গিয়ে দরজায় আঘাত করল। বিগ্রহপাল জেগেই ছিলেন। তিনি জানতেন রাতে কোনো এক সময় অনঙ্গ আসবেই। দুজনের মধ্যে চুপি চুপি সলা পরামর্শ হল। বিগ্রহ বাক্স থেকে অগ্নিকন্দুক বের করে কবচের মতো ঝুলিয়ে নিল গলায়। রন্তিদেব আশীর্বাদ করে জানালেন তিনি স্বয়ংবর সভায় উপস্থিত থাকবেন। রন্তিদেবের বাড়ি থেকে বেরিয়ে অনঙ্গ বিগ্রহপালকে সঙ্গে নিয়ে রাজভবনে ফিরে এলো। দুজনে প্রথমেই শিল্পশালায় গেলেন, তারপর সেখান থেকে মূর্তি বহন করে স্বয়ংবর সভায় প্রবেশ করলেন। সকাল হয়েছে, রাজপুরী জেগে উঠেছে। চারদিকে হই হট্টগোল, ছোটাছুটি শুরু। আজ স্বয়ংবর বলে কথা। যৌবনশ্রী কাল বীরশ্রী আর বান্ধুলির সাথে অনেক রাত পর্যন্ত জল্পনা কল্পনা করেছেন। সকাল হতেই বান্ধুলিও বাড়ি চলে গেল। কিছুক্ষণ পরে আবার সে আসবে তৈরি হয়ে। সখীরা রাজকুমারী যৌবনশ্রীর হাত ধরে স্নানাগারে নিয়ে গেল। দুধের স্বর, চন্দন, হলুদে স্নান সেরে রক্তিম লাল পোশাকে সেজে উঠলেন একটু একটু করে। কত রকমের অলংকার, মুক্তের হার, চন্দ্রহার, কপালে শ্বেত চন্দনের তিলক, সাথে ফুলের সাজ। প্রসাধন সম্পূর্ণ করে
যৌবনশ্রী উঠে দাঁড়ালেন। যেন আকাশের পূর্ব দিকে সূর্যোদয় হল। হঠাৎ অপ্রত্যাশিতভাবে মহারাজ লক্ষ্মীকর্ণ ঘরে ঢুকে পড়লেন। তিনি ইশারা করলেন। মুহূর্তের মধ্যে ঘরের সবাই বেরিয়ে গেল। তিনি যৌবনশ্রীর কাছে এসে দাঁড়ালেন। যৌবনশ্রী নতজানু হয়ে পিতাকে প্রণাম করলেন। কন্যার মাথায় হাত রেখে মহারাজ লক্ষ্মীকর্ণ বললেন, চিরায়ুষ্মতি হও। আজ তোমার জীবনের এক সন্ধিক্ষণ। অনেকের মধ্যে একজন যোগ্য পাত্রকে তোমাকে বেছে নিতে হবে। কিন্তু দেখো, জীবনের কোনো অভিজ্ঞতাই তোমার হয়নি এখনো। তাই আমার কর্তব্য তোমাকে চালনা করা। দেখো, যে রাজারা স্বয়ংবরে এসেছেন তাদের সকলকেই আমি চিনি। তাদের মধ্যে কেউ যদি তোমার যোগ্য থাকে, সে হল কর্ণাটের যুবরাজ বিক্রমাদিত্য। তার মতো শক্তিধর যুবরাজ এই ভারতবর্ষে আর কেউ নেই। তিনি বয়সে প্রবীণ, চঞ্চল যুবক নন। মা যৌবনশ্রী, তাঁর গলায় বরমাল্য দিলে তুমি সুখী হবে। যৌবনশ্রী মাথা নিচু করে রইলেন। মহারাজ আবার বলে উঠলেন, রূপবান রাজপুত্র পৃথিবীতে অনেক আছে, কিন্তু তারা সকলেই মাকাল ফল। তাদের চাকচিক্য ছলা কলায় ভুলো না। আমি চললাম রাজাদের অভ্যর্থনা করতে। তুমি যথা সময় চলে এসো। আর আমার কথা মনে থাকবে তো? তাহলে কর্ণাটের যুবরাজ বিক্রমাদিত্য। যৌবনশ্রী উত্তর দিলেন না। আগের মতোই মাথা নিচু করে রইলেন। মৌনং সম্মতি লক্ষণম ভেবে লক্ষ্মীকর্ণ সন্তুষ্ট হলেন। যৌবনশ্রী বড় ভালো মেয়ে, কখনো অবাধ্য হয়নি। তিনি কন্যার পিঠে স্নেহের হাত বুলিয়ে চলে গেলেন। বান্ধুলি বাড়ি ফিরে প্রথমেই অনঙ্গের ঘরের দরজায় উঁকি মারল। না, সে কক্ষে নেই। বেতসী উঠে পড়েছে ঘুম থেকে। লম্বোদর তখনও ফেরেনি। বান্ধুলি বেতসীর কাছে গিয়ে দাঁড়ালো। বেতসী জিজ্ঞেস করল, ওমা, তুই আজ সকালে চলে এলি যে? স্বয়ংবরে থাকবি না? দিদি, আজ আমি চলে যাচ্ছি রে। চলে যাচ্ছিস? জীবনে তোর সঙ্গে আর বোধহয় দেখা হবে না রে। বান্ধুলি, কি হয়েছে? সব কথা আমায় খুলে বল। পরে সবই জানতে পারবি, এখন শুনে কাজ নেই। এমন সময় লম্বোদর উঁকি মারল। সারা রাত অতিথি রাজাদের শিবিরে টহলদারির পরে এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। তারপর আবার স্বয়ংবর সভায় যেতে হবে। সে ঘরে ঢুকে বলল, বলছিলাম, কি ব্যাপার? বান্ধুলি কাঁদছে কেন? বান্ধুলি চমকে মুখ তুলল। লম্বোদরকে দেখে একেবারে কাঠ হয়ে গেল। বেতসী পরিস্থিতি সামলাতে বলল, তুমি এলে? বাবা, ধন্যী রাজকার্য। লম্বোদর সন্দেহের চোখে দুই বোনকে নিরীক্ষণ করে বলল, না মানে কাঁদছে কেন ও? আমি মেরেছি। কাঁদবে না? আজ ওর প্রিয় সখীর স্বয়ংবর যে, এরপর এই জন্মে হয়তো আর দেখাই হবে না, তাই কাঁদছে। কথাটা এমন কিছু অবিশ্বাস্য নয়, কিন্তু লম্বোদরের সেটা বিশ্বাসযোগ্য মনে হল না। ভেতরে ভেতরে কি কোনো ষড়যন্ত্র চলছে? তবে এখন তো সময় নেই। স্বয়ংবর মিটে গেলে এর নিষ্পত্তি করতে হবে। সে পোশাক বদলে দ্রুত বেরিয়ে গেল। বান্ধুলি নিজের ঘরে গিয়ে তৈরি হয়ে নিল। সাধারণ শাড়ি আর কানে সোনার ফুল। পায়ের নুপুর খুলে ফেলল, আর যে দু চারটে সোনার অলংকার ছিল সেটা বেঁধে নিল কোমরে। ঘর থেকে বেরিয়ে এসে দিদির গলা জড়িয়ে ধরে আরেকবার শেষবারের মতো কেঁদে নিল।
চলি দিদি। তারপর চলল রাজপুরীতে। স্বয়ংবর সভায় একে একে রাজারা এসে আসন গ্রহণ করছেন। সভার প্রধান দরজায় মহারাজ লক্ষ্মীকর্ণ, জাতবর্মা ও অন্যান্য পারিষদবর্গ রয়েছেন অভ্যর্থনার জন্য। প্রত্যেক রাজার আগমনের সঙ্গে সঙ্গেই দুন্দুভি বাজছে তোরণের দরজায়। রাজারা স্বয়ংবর সভায় প্রবেশ করলে মালা চন্দন দিয়ে তাদের অভ্যর্থনা করা হচ্ছে। তারপর সভার মধ্যে নির্দিষ্ট আসনে তারা অধিষ্ঠিত হচ্ছেন। এবার স্বয়ংবর সভার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া যাক। সভা মণ্ডপের গঠন অনেকটা মাছের মতো। দুপ্রান্তে ঢোকার জন্য দুটো প্রধান দরজা রয়েছে। মাছের মুখের দিকে যে দরজাটা রয়েছে তার শোভা অতুলনীয়। এখান দিয়েই রাজারা প্রবেশ করছেন। লেজের দিকটা অপেক্ষাকৃত সাদামাটা। এই দিক দিয়ে গণ্যমান্য নাগরিকরা প্রবেশ করছেন। মণ্ডপের ভেতরে চারদিক নানা চিত্রকলায় শোভিত। কোথাও হর পার্বতীর বিয়ের দৃশ্য, কোথাও রামচন্দ্রের হরধনু ভঙ্গের দৃশ্য। প্রত্যেক রাজার বসবার জন্য একটি করে মণ্ডপ তৈরি করা হয়েছে। রাজারা সভায় প্রবেশ করে নিজের নিজের মণ্ডপে গিয়ে বসছেন। শুধু একটি মণ্ডপ পর্দা দিয়ে ঢাকা। ওখানে কি রয়েছে সেটা নিয়ে সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে। কেউ বলছে স্বয়ং রাজকুমারী ওখানে লুকিয়ে রয়েছেন, কেউ বলছেন না, ওখানে রয়েছেন বীরশ্রীর স্বামী জাতবর্মা, যৌবনশ্রী, তাকেই মালা দেবেন। কিন্তু কারও অনুমানই সন্তোষজনক হচ্ছে না। লম্বোদর সভার একপাশে প্রবেশ পথের কাছে বসে আছে ও নাগরিকদের কথাবার্তা মন দিয়ে শুনছে। তার দলের অন্য চরেরাও নাগরিকদের মধ্যে ইতস্তত ছড়িয়ে রয়েছে। আজ স্বয়ংবর সভার মধ্যভাগে দৃষ্টি রাখাই তাদের কাজ। লম্বোদরের সজাগ দৃষ্টি যদি সভার পরিধির মধ্যে সীমাবদ্ধ না থেকে সভার পেছন দিকে সঞ্চারিত হতো, তাহলে সে যে বিশেষ বিচলিত হতো তাতে কোনো সন্দেহ নেই। কারণ মণ্ডপের পেছন দিকে গাছের আড়ালে নির্জনে এসে দাঁড়িয়েছে অনঙ্গ। তার দুপাশে দুটো ঘোড়া। খানিকটা দূরে চাকর বাকরদের যাতায়াতের জন্য যে আলাদা দরজা রয়েছে তার বাইরে দাঁড়িয়ে আছে বান্ধুলি, অনঙ্গের সংকেতের অপেক্ষায়। এদিকে ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে উঠছে স্বয়ংবর সভা। কর্ণাটের রাজা বিক্রমাদিত্য এলেন সবার শেষে। প্রৌঢ় বয়স্ক পুরুষ, কিন্তু পোশাক আর অলঙ্কারের আড়ম্বরে বয়সের ছাপ লুকোনোর চেষ্টা স্পষ্ট। তিনি কোনো দিকে না তাকিয়ে নিজের আসনে গিয়ে বসলেন। লগ্নকাল উপস্থিত। সভা আলোকিত করে রাজকুমারী যৌবনশ্রী প্রবেশ করলেন পালকিতে। যেন স্বর্গলোক থেকে কোন দেবী নেমে এলেন মর্তে। মহারাজ লক্ষ্মীকর্ণ রাজকন্যাকে ধরে ধরে নিয়ে এলেন একেবারে সভার মাঝখানে। স্বয়ংবর সভার সমস্ত দৃষ্টি এক ঝাঁক তীরের মতো যৌবনশ্রীর ওপর গিয়ে পড়ল। লক্ষ্মীকর্ণের সামনে এসে দাঁড়ালেন এক ভট্ট। সেই সময় প্রত্যেক রাজাদের একজন করে ভাট থাকত, যে নিপুণভাবে রাজার বক্তব্য পেশ করত। ভট্ট মহাশয় একে একে সমস্ত রাজাদের পরিচয় দিল। তারপর যে মণ্ডপটির সামনে চাদর ঢাকা আছে সেদিকে ইশারা করে বলল, রাজনন্দিনী,
সকল রাজা ও রাজপুত্রের গৌরব মহিমার কথাই আপনাকে বলেছি, শুধু একটি রাজপুত্রের কথা এখনো বলা হয়নি। ওই যে আবরণের আড়ালে মণ্ডপটি রয়েছে, ওখানে বিরাজ করছেন মগধের যুবরাজ শ্রীমন্ত বিগ্রহপাল। যৌবনশ্রী অবিচলিত মুখে মণ্ডপের দিকে তাকিয়ে রইলেন। অন্য সব রাজারাও একসঙ্গে সেই দিকে ঘাড় ঘোরালেন। মণ্ডপের আবরণ ধীরে ধীরে সরে যাচ্ছে। রাজারা দেখলেন মণ্ডপের মধ্যে বসে আছেন এক বানর মূর্তি। তার সারা শরীর দীর্ঘ লোমে আবৃত, কিন্তু মুখখানা অবিকল বিগ্রহপালের মতো। সমস্ত সভা ব্যঙ্গ বিদ্রুপের হাসিতে ফেটে পড়ল। সে হাসি যেন আকাশ বিদীর্ণ করে ছড়িয়ে পড়ল চারিদিকে। কিছুক্ষণ পরে রাজকীয় হর্ষোল্লাস থেমে গেলে সভার মূল কাজ শুরু হল। রাজকন্যা ধীরে ধীরে এগোতে লাগলেন। সবার আগে ভট্ট, তারপর রাজকন্যা, আর তার পাশে বড়মাল্য হাতে একজন সখী। এক একজন রাজার সামনে গিয়ে যৌবনশ্রী দাঁড়াচ্ছেন। ভট্ট সেই রাজার নাম ধাম উল্লেখ করছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে যৌবনশ্রী এগিয়ে যাচ্ছেন আর এক রাজার দিকে। যে রাজা পেছনে পড়ে গেলেন তার মুখ অন্ধকার। যিনি সামনে রয়েছেন তার মনে এখনো আশার আলো উজ্জ্বল। একে একে রাজাদের অতিক্রম করে যৌবনশ্রী এগিয়ে চলেছেন। কাউকেই এখনো পছন্দ করেননি তিনি। কর্ণাট কুমার বিক্রমাদিত্য ও আরো কয়েকজন রাজার মণ্ডপ এখনো বাকি। হঠাৎ যৌবনশ্রী বিগ্রহপালের মণ্ডপের সামনে এসে উপস্থিত হলেন। ভট্ট মহাশয় বাঁকা হাসি হেসে বললেন, রাজকুমারী, ইনি পাটলিপুত্রের যুবরাজ বিগ্রহপাল। কথা শেষ করে যৌবনশ্রীর দিকে না তাকিয়েই ভট্ট এগিয়ে গেলেন। রাজকুমারী কিন্তু এগোলেন না। তিনি কিছুক্ষণ মূর্তির দিকে তাকিয়ে রইলেন স্থির হয়ে। তারপর বড়মাল্য তুলে নিলেন নিজের হাতে। সভায় যেটুকু শব্দ ছিল তাও এবার সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল। দূরে মহারাজ লক্ষ্মীকর্ণের বিরাট দেহ হঠাৎ কঠিন হয়ে উঠল। যৌবনশ্রী মূর্তির দিকে তাকিয়ে কাঁপা স্বরে বলে উঠলেন, কুমার। মূর্তি নড়ে উঠল, তারপর উল্টে পেছন দিকে পড়ে গেল। রাজারা বিস্মিত হয়ে উঠে দাঁড়ালেন মণ্ডপ ছেড়ে। তারপর দেখলেন মূর্তির নিচে একটা ফাঁকা অংশ থেকে এক যুবক বেরিয়ে এসেছে। এসে দাঁড়িয়েছে যৌবনশ্রীর সামনে। যৌবনশ্রী তাঁর গলায় মালা পরিয়ে দিলেন। ঘটনার আকস্মিকতায় সভা জুড়ে কোলাহল শুরু হয়ে গেল। মহারাজ লক্ষ্মীকর্ণের দু চোখ হিংস্র বাঘের মতো ক্রুদ্ধ। ভিড়ের মধ্যে থেকে জ্যোতিষাচার্য রন্তিদেব বলে উঠলেন, ধন্য ধন্য, রাজকুমারী সত্যকার বিগ্রহপালের গলায় মালা দিয়েছেন, ধন্য ধন্য। কলরব আরো বেড়ে গেল। রাজারা মণ্ডপ থেকে নেমে এসে অঙ্গভঙ্গি করে রাগ প্রকাশ করে চলেছেন। লক্ষ্মীকর্ণ দাঁত কিড়মিড় করে এক টানে তরোয়াল বের করলেন। আজ কারো নিস্তার নেই। ওই অধম তস্কর পুত্রকে তিনি বধ তো করবেনই, সঙ্গে সঙ্গে কন্যাকেও কেটে ফেলবেন। কিন্তু লক্ষ্মীকর্ণকে বেশি দূর এগোতে হল না।
পিতা তরোয়াল উঁচিয়ে ছুটে আসছেন দেখে যৌবনশ্রী বিগ্রহপালের সামনে তার বুকের কাছে এসে সরে দাঁড়ালেন। এদিকে বিগ্রহপাল ঠিক করেছিলেন উপস্থিত সকলকে সম্বোধন করে একখানা ভাষণ দেবেন, কিন্তু এখন সেসবের জন্য কোনো সময় নেই। এখন কাজ করতে হবে দ্রুত। অগ্নিকন্দুক তার বুকের কাছেই ঝুলছিল। সেটা ডান হাতে চেপে ধরে বাঁ হাতে যৌবনশ্রীকে কাছে টেনে নিয়ে চুপি চুপি বললেন, একদম ভয় পেও না, হ্যাঁ, একদম ভয় পেও না। তারপর শরীরের সমস্ত শক্তি জড়ো করে অগ্নিকন্দুক আছড়ে ফেললেন মাটিতে। বিরাট ভূমিকম্পে যেন সভাগৃহ কেঁপে উঠল। প্রচন্ড শব্দের সঙ্গে সঙ্গে মাটি থেকে এক ঝলক আগুন ছিটকে উঠল, আর তীব্র গন্ধে ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে গেল। বিগ্রহপাল বললেন, চলো এবার পালাই। যৌবনশ্রীর হাত ধরে পাশের দরজা দিয়ে বেরিয়ে গেলেন বিগ্রহপাল। শুনছিলেন মির্চি 98.3 এর বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি সন্ধ্যার মেঘ, চতুর্থ পর্ব। রেডিও রূপান্তর গোধূলি। গল্প পাঠে মীর, অতীশ দীপঙ্কর, দেবাশিস রায়চৌধুরী, মহারাজ লক্ষ্মীকর্ণদেব শ্রীব্রাত্য বসু, মহাধ্যক্ষ রত্নাকর শান্তি ও মহারাজ নয়পাল জগন্নাথ বসু, আচার্য বিনয়ধর পুষ্পল, বিগ্রহপাল সোমক, অনঙ্গপাল অগ্নি, জাতবর্মা অনির্বাণ ভট্টাচার্য, রাজকুমারী বীরশ্রী ইন্দ্রাণী, রাজকুমারী যৌবনশ্রী অয়ন্তিকা, বান্ধুলি গোধূলি, বেতসী শ্রী, অম্বিকা দেবী এবং মহারানী উর্মিমালা বসু, লম্বোদর উপসচিব যোগদেব, জ্যোতিষাচার্য রন্তিদেবের চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি দ্বীপ। অন্যান্য ভূমিকায় অত্রি, সম্রাট, সৈকত, অলঙ্কার, মণিদ্বীপ ও রিচার্ড। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড। সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন গোধূলি, আলতামাস, অত্রি এবং টিম অ্যাস্টারিস্ক। পর্ব পরিচালনায় গোধূলি, ইন্দ্রাণী এবং রিচার্ড। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি 98.3 এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ সানন্দা চক্রবর্তীকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি সন্ধ্যার মেঘ, চতুর্থ পর্ব।